সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অদিতি আরা তৃষা। দর্শক, আমরা আমাদের বিগত পর্বগুলোতে আলোচনা করেছি ভুলে যাওয়া বা ডিমেনশিয়া, অ্যালজাইমার রোগ, এর লক্ষণ, উপসর্গ, প্রতিকার এ ধরনের বিষয়গুলো নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যালজাইমার্স রোগ ও অন্যান্য ডিমেনশিয়া নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার বদরুল আলম। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজের যারা দর্শক তাদের সবাইকে। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ, এটা কি শুধুই ভুলে যাওয়া, নাকি এর সঙ্গে চিন্তা শক্তির কোনো কিছু, বা আমরা যেটাকে বলি নিউরোকগনিটিভ ডিজিজ, সেটা আসলে কি স্যার? আসলে এই যে ভুলে যাওয়া, এটি ছোট্ট একটি শব্দ নয়। আপনারা জানেন যে প্রতিটি মানুষেরই যখন বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে তাদের মস্তিষ্কে যে কোষগুলো আছে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অথবা কোনো কেমিক্যাল দ্বারা ক্ষয়প্রাপ্ত ঘটাতে সাহায্য করে। যে কোনো কারণেই হোক না কেন, যদি মস্তিষ্কের ধারণ ক্ষমতা, চিন্তা শক্তি, আচরণগত সমস্যা এবং সেই সাথে যদি তার আগে অর্জিত জ্ঞান বা লব্ধ জ্ঞান যেটি সে ভুলে যায়, তাহলে আমরা তখন তাকে একটা ডিমেনশিয়া রোগ বা বাংলায় যেটাকে বলি মতিভ্রম। এবং এই যে মতিভ্রম, ডিমেনশিয়া অথবা ভুলে যাওয়া, এটি কিন্তু একটা সাধারণ রোগ নয়। এটি মস্তিষ্কের ব্রেনের রোগ, যেটি এখন বাংলাদেশের তথা সারা পৃথিবীর জন্য একটি বড় বার্ডেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাব প্রতি হাজারে এখন প্রায় 8 জন, অর্থাৎ 65 বছরের উপরে যে সমস্ত লোকজন আছে তাদের প্রত্যেকেরই, বিশেষ করে 8 জন লোকের যে কোনোভাবেই 65 বছরের পরে তার এই ভুলে যাওয়ার প্রবণতা হতে পারে বা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হতে পারে। স্যার, এই ক্ষেত্রে কি কোনো নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ বা এই ধরনের কিছু আছে যে নারীদের বেশি হয় বা বাংলাদেশে একটি স্ট্যাটিস্টিক্স আছে, এটি ICDDRB এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, আমরা একটা যৌথ সমীক্ষা চালিয়েছিলাম সারা বাংলাদেশে। তাতে দেখা গেছে এই রোগের প্রাদুর্ভাব ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী উভয়ই আছে, তবে নারীদের ক্ষেত্রে একটু এর প্রবণতা বেশি বাংলাদেশে। অন্যান্য দেশে নারী পুরুষ প্রায় সমান, বাংলাদেশের নারীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব একটু বেশি। স্যার, আমরা যেমন দেখেছি যে ডিমেনশিয়ার প্রায় 60 থেকে 70% কজই হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজের জন্য, যে কারণে আমরা বিগত অনুষ্ঠানগুলোতে আমরা অ্যালজাইমার রোগ নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে স্যার আপনার কাছে জানতে চাবো, আর কি কি কারণে ডিমেনশিয়া হতে পারে? ধন্যবাদ। ডিমেনশিয়া কিন্তু শুধুমাত্র যে আলজাইমার্সে আক্রান্ত হলেই ডিমেনশিয়া হবে তা না। ডিমেনশিয়ার অনেকগুলো কারণ আছে। আলজাইমার্স 60 to 70% টোটাল ডিমেনশিয়ার মধ্যে আলজাইমার্স অন্যতম। এছাড়াও আছে লিউ বডি ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া, ডিমেনশিয়া অফ পার্কিনসন্স ডিজিজ অথবা পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া, ডিমেনশিয়া অফ আদার ডিজঅর্ডার লাইক সাবডুরাল হেমাটোমা, ব্রেইন টিউমার অ্যান্ড আদার্স কজেস। এবং আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ডিমেনশিয়াগুলোকে ট্রিট করা যায়, যেমন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, অথবা কোনো লোক যদি অতিরিক্ত মদ্যপান করে অথবা অ্যালকোহলিক হয়, তাদেরও কিন্তু ডিমেনশিয়া হয়, যেগুলোকে রিভার্স করা যেতে পারে চিকিৎসার মাধ্যমে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটি তথ্য আমাদেরকে দিলেন। স্যার, পার্কিনসন ডিমেনশিয়ার যে কথাটা বলছিলেন, এটাও আমাদের জানা মতে বাংলাদেশের এটার প্রাদুর্ভাব অনেক বেশি, আমরা অনেক রোগী পাই। এই পার্কিনসন ডিমেনশিয়া নিয়ে যদি আমাদেরকে বলতেন যে স্যার, এটার লক্ষণগুলো কি, কিভাবে আমরা ধরতে পারব? ধন্যবাদ। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বাংলাদেশে কিন্তু পার্কিনসনিজমের সংখ্যা কম নয়, পার্কিনসন্স ডিজিজ কিন্তু অনেক বেশি, যেটি আমাদের ধারণারও বাইরে। এখন এই যে পার্কিনসন্স ডিজিজ, এর একটা বিরাট অংশ হয়তো স্যার আমাদের কাছে আসেও না এই রোগীগুলো। অবশ্যই অনেক সময় আসে না, অনেকে মনে করে বার্ধক্যজনিত অবস্থায় আছেন,
ওনার তো এটা হতেই পারে, উনি চলতে পারেন না, উনি ফিরতে পারেন না, ঠিকমতো হাঁটতে পারেন না, ঠিকমতো কথা বলতে পারেন না, এটাকে আমরা একটা স্বাভাবিক অনেকেই ধরে নিই। কিন্তু এটা তো স্বাভাবিক না। একটা মানুষ তার 70 বছরের আগে যেরকমভাবে চলছে, ফিরছে, খাওয়া দাওয়া করেছে, হাঁটাচলা করেছে, হঠাৎ করে লোকটা তখন তার চলাফেরা কমে যাচ্ছে, তার হাত কাঁপতেছে, সে পড়ে যাচ্ছে, সামনের দিকে পড়ে যাচ্ছে। এই যে পার্কিনসন্স ডিজিজ যেটা আছে, এটাও কিন্তু ব্রেনের রোগ। এই পার্কিনসন্স ডিজিজ যখন 10 থেকে 15 বছর অতিবাহিত হয়, অর্থাৎ যখন ক্রনিক স্টেজে যায়, তখন এদের একটা বিরাট পার্সেন্টেজ অফ পেশেন্ট তারা ডিমেনশিয়াতে আক্রান্ত হয়। এরা ডিমেনশিয়াতে আক্রান্ত হয় এবং এটাকে আমরা বলি পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া। তো সুতরাং তখন যদি আমরা তার ডিমেনশিয়াকে অ্যাড্রেস না করি, ডিমেনশিয়াকে যদি ঠিকমতো ট্রিট না করি, শুধু পার্কিনসনিজমের চিকিৎসা চালায় যাই, তাহলে কিন্তু পেশেন্ট উপকৃত হবে না। যে কারণে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে একটা পার্কিনসন্স ডিজিজের পেশেন্ট, সে যখন ভুলে যাওয়া শুরু করবে, সে যখন অস্বাভাবিক আচরণ করবে, সে যখন অনিদ্রায় ভুগবে, সে যখন অসহিষ্ণু হয়ে যাবে, সে যখন অযত্নে অবহেলায় থাকবে, তখন বুঝতে হবে যে তার মধ্যে ডিমেনশিয়া ডেভেলপ করছে। তখন আমাদের সতর্ক হতে হবে এবং পার্কিনসনিজমের সাথে সাথে, পার্কিনসন ডিজিজের চিকিৎসার সাথে সাথে তাকে ডিমেনশিয়ার চিকিৎসাও দিতে হবে। স্যার, পার্কিনসন ডিজিজের এই যে ডিমেনশিয়া, এটা নির্ণয় করবার জন্য কি কোনো টেস্ট করা যায়? পার্কিনসন্স ডিজিজের সাথে যে ডিমেনশিয়া, ইয়েস, অবশ্যই এটা নির্ণয় করার জন্য অনেকগুলো আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্লিনিক্যাল, যে ফিজিশিয়ান বা যে ডাক্তার সাহেব একটা পার্কিনসন্স ডিজিজের পেশেন্টের চিকিৎসা করছে, তাকে বুঝতে হবে যে তার মধ্যে অস্বাভাবিক কোনো আচরণ আসলো কি না। আগে সে শুধু হাঁটতে পারতো না, আগে শুধু সে পড়ে যেত, আগে তার হাত পাগুলো চলতো না, কিন্তু এখন সেই সাথে রোগী যদি কমপ্লেন করে যে উনি এখন নামাজ পড়তে ভুলে যান, উনি সকালে কী খেয়েছেন, দুপুরে কী খেয়েছেন, ওষুধ খেয়েছেন কি না উনি বলতে পারেন না। উনি ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন, ছেলেকে জিজ্ঞাসা করেন, ছেলের ওয়াইফকে জিজ্ঞাসা করেন, আমি কি ওষুধ খেয়েছি, আমি কি সকালে নামাজ পড়েছি, তখন বুঝতে হবে যে তার পার্কিনসন্স ডিজিজের সাথে তার ডিমেনশিয়াও ডেভেলপ করেছে। এর টেস্টগুলো হচ্ছে এরকম যে ক্লিনিক্যালি যদি আমি জাজমেন্ট করি ইয়েস তার মধ্যে একটু ডিমেনশিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বা সিমটম দেখা যাচ্ছে, তখন এই রুগীগুলোকে আমরা সাধারণত একটা এমআরআই অফ স্ক্যান অথবা সিটি স্ক্যান করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার মধ্যে ডিমেনশিয়ার জন্য যে সমস্ত জায়গায় লস হয়ে যাওয়ার কথা সেটা আছে কিনা। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে আলফা সাইনোক্লিন নামে একটা কেমিক্যাল আছে, যেটা আমরা দেখে বুঝতে পারি যে এটি ব্রেনে জমা হচ্ছে কিনা। এটা উন্নত দেশে যেমন ওরা পেট স্ক্যান অথবা এফডিজি স্পেক্ট করে, আমাদের দেশে এখনও এটার প্রচলন হয় নাই। কিন্তু আমাদের দেশে ফাংশনাল এমআরআই আছে, ভালো সিটি স্ক্যান আছে, এটা আমরা করতে পারি। আর সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যারা এই পেশেন্টের সাথে থাকে তাদেরকে বুঝতে হবে তার এই সমস্যাগুলো হচ্ছে কিনা। সে পার্কিনসনের ডিজিজের সাথে সাথে তার ভুলে যাওয়ার মতো প্রবণতা আছে কিনা, সে অস্বাভাবিক আচরণ করে কিনা, সে অনিদ্রায় ভোগে কিনা, সে মানুষকে সন্দেহ করে কিনা, এই সমস্ত যদি ফিচার্স সিমটম যদি একজনের মধ্যে আসে তখন বুঝতে হবে যে সে পার্কিনসন্স ডিজিজ উইথ ডিমেনশিয়া আক্রান্ত। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে এটা বুঝিয়ে বললেন। স্যার, আপনি আরও কতগুলো ডিমেনশিয়ার কথা আমাদেরকে বলেছেন, যেমন লুই বডি ডিমেনশিয়ার কথা বলেছেন। এটা আসলে কেন হয় স্যার? এই ডিমেনশিয়াটি সবার জানা দরকার এই জন্য যে সাধারণত ডিমেনশিয়াতে চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রেই আমরা অ্যাচিভ করি, খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আসে। কিন্তু এই একটি ডিমেনশিয়া যেটি ট্রিটমেন্ট করলে খুব বেশি ফলদায়ক আমরা আশা করি না। তার কারণ এই ডিমেনশিয়াটি যেটা ঘটে থাকে সেটা শরীরে ব্রেনের মধ্যে লিউ বডি বা আলফা সাইনোক্লিন যে পদার্থটি জমা হয় সেটির কারণে এটা হয়ে থাকে। এবং এটিতে একটা প্রবলেম হয় হচ্ছে অস্বাভাবিক সাইকিয়াট্রিক আচরণ। এবং এই রুগীগুলো সাধারণত নিউরোলজিস্টের কাছে যায় না, মেডিসিন স্পেশালিস্টের কাছে যায় না। এদের সাইকিয়াট্রিক ব্যবহার এত বেশি থাকে যে এরা মানুষ মনে করে এরা পাগল হয়ে গেছে, এদের মস্তিষ্কে অন্য ধরনের অস্বাভাবিক আচরণ আছে, সুতরাং এটা মেন্টাল ডিজঅর্ডার, সুতরাং এটার কোনো চিকিৎসা নেই এইরকম আচরণ করার জন্য। কিন্তু এটা কিন্তু একটা লিউ বডি ডিমেনশিয়া, যে ডিমেনশিয়াতে ডিমেনশিয়ার চাইতে আচরণগত সমস্যাটা বেশি। যখন দেখা যাবে যে ভুলে যাওয়ার চাইতে তার আচরণগত সমস্যাটি বেশি, অর্থাৎ সে যে মানুষকে সন্দেহ করে, নিজের ছেলেকে সন্দেহ করে, নিজের ওয়াইফকে সন্দেহ করে,
আমাকে খাবার দিয়েছে, খাবার মধ্যে কি কোনো বিষ দেওয়া হয়েছে কিনা, আমার বাসার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে তোমরা দেখছো না, আমার সম্পত্তি সবাই নিয়ে যাচ্ছে লিখে তোমরা দেখছো না। এইরকম যখন আচরণগত সমস্যা ডিমেনশিয়ার সাথে ইনক্লুড থাকে তখন বুঝতে হবে হি অর শি ইজ সাফারিং ফ্রম লুই লো বডি বডি ডিমেনশিয়া। ডিমেনশিয়া, এবং এটির চিকিৎসা একটু ভিন্নতর। ধন্যবাদ স্যার। আমরা এই চিকিৎসা নিয়ে আরও আলোচনা করব। এই পর্যায়ে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান থেকে। আজ আমরা আলোচনা করছি অ্যালজাইমার্স রোগ ও অন্যান্য ডিমেনশিয়া নিয়ে। আমাদের সাথে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার বদরুল আলম মণ্ডল। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম লুই বডি ডিমেনশিয়া নিয়ে। আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে যদি আচরণগত সমস্যা বেশি থেকে থাকে তখন ধারণা করতে হবে যে এটি অবশ্যই লুই বডি ডিমেনশিয়া। স্যার, এর চিকিৎসা সম্পর্কে যদি কিছু বলতেন। এর চিকিৎসাটা একটু ডিমেনশিয়ার চিকিৎসা তো দিতেই হবে, সেই সাথে এর কতগুলো ড্রাগ আছে যে ড্রাগগুলো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই লুই বডি ডিমেনশিয়াতে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড। অর্থাৎ আচরণগত সমস্যার জন্য সাধারণত সাইকিয়াট্রিস্টরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকে অথবা আমরা যেটা ব্যবহার করে থাকি এগুলো দেওয়া যাবে না, বরং গুরুত্বপূর্ণ একটি তথ্য স্যার। রাইট, বরং এই রোগীগুলোকে চিকিৎসা করতে হবে সাইকোথেরাপি, এবং সেই সাথে আমরা যে আলজাইমার্স রোগের চিকিৎসা দিয়ে থাকি রিভাস্টিকমিন জাতীয় ওষুধ দিয়ে, সেই ওষুধগুলো দিলে বরং এই রোগীগুলোর কিছুটা উপকার হয়। বরং এই রোগীগুলোর যে আচরণগত সমস্যা থাকে অ্যান্টিসাইকোটিক আমরা বলি, প্লিজ ডোন্ট গিভ অ্যান্টিসাইকোটিক টু দ্য পেশেন্টস অফ লিউ বডি ডিমেনশিয়া। জি স্যার, অবশ্যই সকল ডিমেনশিয়া অ্যালজাইমার রোগ নয়, এজন্যই আমাদেরকে এই ডিমেনশিয়ার কারণগুলো এবং প্রকারভেদগুলো জানতে হবে, কারণ এক একটি ডিমেনশিয়ার এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি। স্যার, আরেকটা কথা আপনি বলছিলেন ভাস্কুলার ডিমেনশিয়া। এই ভাস্কুলার ডিমেনশিয়ার লক্ষণগুলো কেমন স্যার? ভাস্কুলার ডিমেনশিয়াটা আমাদের জন্য, বিশেষ করে ফিজিশিয়ানদের জন্য যারা ট্রিটমেন্ট করে, নিউরোলজিস্ট, ইন্টার্নিস্ট অথবা অন্য কোনো সাবজেক্টের লোক, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখুন যে ভাস্কুলার ডিমেনশিয়াটা কিন্তু ব্রেনের যে ভেসেল আছে, যে রক্তনালী আছে, এই রক্তনালীগুলোর জন্য হয়ে থাকে। যদি কোনো কারণে একটা পেশেন্টের স্ট্রোক হয়ে থাকে, অথবা বারবার টিআইএ হয়, অথবা তার স্ট্রোক হয়নি কিন্তু তার ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি আছে, কখনো কখনো তার ব্রেনের অক্সিজেন সাপ্লাই কমে যায় বিভিন্ন কারণে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট, বিশেষ করে হাইপারটেনসিভ পেশেন্ট। দেখবেন যে এরা 60, 65 অথবা 70 ইয়ার্সের পরে এরা ডিমেনশিয়াতে আক্রান্ত হয়। হয়তো দেখবেন তার ফ্যামিলিতে কোনো ডিমেনশিয়া নাই, অথবা আগেও কোনো ডিমেনশিয়ার কোনো ফিচার ছিল না, অথবা সে কিন্তু আলজাইমার্সের মতো কোনো সিমটমও নিয়ে আসে নাই, কিন্তু তার ডিমেনশিয়ার ফিচার আছে। তখন বুঝতে হবে হি অর শি ইজ সাফারিং ফ্রম ভাস্কুলার ডিমেনশিয়া। এবং এই ভাস্কুলার ডিমেনশিয়ার সঙ্গে কি বয়সের কোনো সম্পর্ক আছে? এই ভাস্কুলার ডিমেনশিয়ার সাথে যে কোনো বয়সী ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে, তবে বেশি বয়সে যেহেতু আমাদের স্ট্রোকের প্রবণতাটা বেশি, বেশি বয়সে যেহেতু আমাদের টিআইএ অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোকের সংখ্যা বেশি, এই জন্য বেশি বয়সে এটা হতে, তবে এটা যে কোনো বয়সে হতে পারে। তার কারণ যদি রিপিটেড স্ট্রোক হয়, আপনার 40 বা 42 বছর বয়স বা 45 বছর বয়সেও যদি রিকারেন্ট স্ট্রোক হয়, তাহলে ইউ ক্যান সাফার ফ্রম ভাস্কুলার ডিমেনশিয়া। আপনি একটা পর্যায়ে গিয়ে আপনার ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে। সুতরাং বয়স ইজ নো বার। আলজাইমার ডিজিজে যেমন বয়সটাই একটা বার, 70 ইয়ার্সের পরে বা 65-এর পরে, ভাস্কুলার ডিমেনশিয়া কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। এবং স্ট্রোকের প্রবণতা, এবং স্ট্রোকের যাদের প্রবণতা বেশি, যাদের ব্লাড প্রেশার থাকে, যারা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে, যাদের ডায়াবেটিস থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যারা চলতে ফিরতে চায় না, হাঁটতে চায় না, যারা স্ট্রেস অ্যাংজাইটিতে ভোগে, এদের ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার চান্সটা খুব বেশি। সেক্ষেত্রে স্যার আমাদের চিকিৎসা পদ্ধতিটা কেমন? অবশ্যই আমরা ভাস্কুলার ডিমেনশিয়া প্রিভেন্ট করতে পারি। আমরা বলি দিজ আর দ্য প্রিভেন্টেবল ডিজিজ। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা যদি ঠিকমতো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার আছে তারা যদি ব্লাড প্রেশার ওষুধ নিয়মিত সেবন করে, এবং যদি একটু এক্সারসাইজ করে, রেগুলার এক্সারসাইজ করে এবং ঠিকমতো ওষুধ খায়, তাহলে দেখবেন যে এদের ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার চান্স খুব কমে যাবে, অনেক কমে যাবে।
মানে জীবনটা যদি একটু নিয়ন্ত্রণভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়, সবকিছু নিয়ম মেনে করা যায়, প্রতিরোধ সম্ভব। খুব সুন্দর একটি কথা বললেন স্যার, ধন্যবাদ স্যার। এই ভাস্কুলার ডিমেনশিয়া ছাড়া আপনি আরও একটি ডিমেনশিয়ার কথা আমাদেরকে বলেছেন, সাবডুরাল ডিমেনশিয়ার কথা বলেছেন, সেটার সঙ্গে এটাও কি খুব ওতপ্রোতভাবে জড়িত বা কাছাকাছি কিছু? আমরা অনেক সময় বলে থাকি রিভার্সিবল ডিমেনশিয়া, মানে ডিমেনশিয়াকে রিভার্স করা যায়, মানে আবার ফিরে আনা যায়, তার আগের স্টেজে নিয়ে আসা যায়। সেরকম একটা কাজ হচ্ছে সাবডুরাল ডিমেনশিয়া। এটা হচ্ছে মস্তিষ্কের বাইরে যে রক্তনালীগুলো আছে আমাদের যে ক্রেনিয়ামের মধ্যে, মানে ব্রেনের বাইরে, এখানে যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে অথবা কোনো কারণে ব্লিডিং হয়, তাহলে এটাকে বলি আমরা সাবডুরাল হেমাটোমা। এই সাবডুরাল হেমাটোমা অথবা এক্সট্রাডুরাল হেমাটোমার এই পেশেন্টগুলো যদি দীর্ঘদিন সিটি স্ক্যান না হয়, যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে এদের একটা বিরাট অংশ ডিমেনশিয়া নিয়ে আমাদের কাছে আসে, মতিভ্রম নিয়ে আসে। কিন্তু সাবসিকুয়েন্টলি দেখা যায়, যদি আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, দেখা যায় তার সাবডুরাল আছে, এবং ছোট্ট একটা ইনসিশনের মাধ্যমে যদি এটা অপারেশন করে দেওয়া যায়, তাহলে রুগী সে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সুতরাং এই যে রিভার্সিবল ডিমেনশিয়া, এটিকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে, কেননা এটা 100% পেশেন্ট আবার তার আগের পর্যায়ে ফিরে যেতে পারে। সিমিলারলি আর একটি ডিমেনশিয়া আছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। আমাদের দেশে অনেকেই ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভোগে। দীর্ঘদিন ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে থাকলে তার ডিমেনশিয়া হতে পারে, এবং এটা যদি একটা ব্লাড টেস্টের মাধ্যমে B12-এর লেভেলটা দেখার পরে আমরা যদি ভিটামিন B12 ইঞ্জেকশন দিতে পারি, সাপ্লিমেন্ট দিতে পারি, তাহলে দেখা যাবে পেশেন্ট আগের মতো সে নর্মাল লাইফ লিড করতে পারবে। এটাও স্যার রিভার্সিবল ডিমেনশিয়া। সুতরাং রিভার্সিবল ডিমেনশিয়া শুড বি অ্যাড্রেসড প্রপারলি। নট অনলি দ্যাট, আপনি চিন্তা করেন একটা পেশেন্ট যদি থাইরয়েডের ডিজিজ থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকে, এবং তাকে যদি ঠিক মতো ডায়াগনোসিস করে আমরা থাইরক্সিন দিতে পারি, হরমোনটা দিতে পারি, রিপ্লেসমেন্ট থেরাপি এসে, হি উইল লিড হিজ নর্মাল লাইফ। সে তার আগের জীবনে ফিরে যেতে পারে। আমরা বলি রিজুভেনেশন, তার প্রকৃত যৌবনে সে ফিরে যেতে পারে। অর্থাৎ তার থাইরক্সিনের ডেফিসিয়েন্সির জন্য তার এই ডিমেনশিয়া হয়েছে, সে মোটা হয়ে গেছে, সে চলতে ফিরতে পারে না, আমরা তাকে ডিমেনশিয়া হিসেবে আক্রান্ত করেছি। কিন্তু পরীক্ষায় দেখা গেল যে তার থাইরক্সিন ডেফিসিয়েন্সি আছে, এবং আপনি ঠিকমতো চিকিৎসা দেন, সে আবার আগের স্টেজে চলে যেতে পারবে, আগের মতো তার জীবন। তার মানে স্যার আমাদের সচেতনতাটা অনেক বেশি জরুরি, কারণ আমরা যদি একটু সচেতন থাকি এবং ভুলে যাওয়াটাকে গুরুত্ব দেই এবং আমরা চিকিৎসকের শরণাপন্ন সঠিক সময় হই, আমরা অবশ্যই এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারবো। অবশ্যই স্যার, এই যে এই সবগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য আপনি বললেন এমআরআই, সিটি স্ক্যান, এগুলো নিয়মিত করতে হবে, চিকিৎসকের কাছে আসতে হবে, এই বিষয়গুলো নিয়ে স্যার আমাদের দর্শকদের জন্য যদি সংক্ষেপে কিছু বলতেন স্যার। দর্শকবৃন্দের জন্য আমার একটা স্বনির্বদ্ধ অনুরোধ, সেটা হচ্ছে যে বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, নানা নানি, খালা খালু যখন ভুলে যায়, তখন এটাকে অস্বাভাবিক চিন্তা না করে এটিকে একটা ডিজিজ মনে করে ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, এই রুগীটি আপনার বাবা অথবা মা, খালা অথবা খালু, নানা অথবা নানি, যে আগে আপনাকে কোলে পিঠে মানুষ করেছে, আপনাকে হাঁটিয়েছে, খাওয়াইয়েছে, লেখাপড়া শিখিয়েছে, তাদের প্রতি যত্নবান হন। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজগুলি করে না, যে কাজগুলো দেখে আপনি তুষ্ট হচ্ছেন না। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিচ্ছে না। সুতরাং বুঝতে হবে যে তাদেরও একটা জগৎ আছে, তার একটা ফ্রিডম আছে, তাকে একটা স্বাধীনতা দিতে হবে, তাকে অন্যভাবে দেখতে হবে। তার খাওয়া দাওয়া, তার বিশ্রাম, তার চলাফেরা, তার থাকা, সব কিছু ওয়েল ম্যানেজড হতে হবে। সবচেয়ে বড় কথা, এই রোগীগুলো একটা পরিবেশে যখন মানুষ হয় বা একটা পরিবেশে যখন থাকে, সেই পরিবেশটার সাথে সে অ্যাডাপ্টেশন থাকে। আপনার বাবা মা বা দাদা বা দাদি যদি ডিমেনশিয়া আক্রান্ত হয়, তাকে জোর করে ঢাকা শহরে নিয়ে এসে আপনার বাসায় রাখবেন না। তাকে তার স্থানে থাকতে দিন, সেখানে তাকে যথাযথ ব্যবস্থা নিন, চিকিৎসা করুন, এবং তাকে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। শুধু তাই না, তাকে পার্টিসিপেটরি হিসেবে রাখুন। তাকে খাবার টেবিলে নিয়ে এসে বসান, তাকে আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যান, তাকে খেলার মাঠে নিয়ে যান, তাকে দৌড়ানোর মাঠে নিয়ে যান, তার সাথে আলাপ করুন। সবচেয়ে বড় কথা, এটাকে অ্যাকসেপ্ট করুন যে ডিমেনশিয়া মে হ্যাপেন এনিবডি ইন এনি টাইম। সুতরাং ডিমেনশিয়ার সাথে বসবাস আমাদের করতে হবে, এবং ডিমেনশিয়াকে আলাদা কোনো রোগ না ভেবে, কুসংস্কার না ভেবে এটাকে আত্মস্থ করা উচিত, এটার সাথে আমাদের বসবাস করা উচিত।
অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আমাদের দর্শকদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন হন, ডিবিসির সঙ্গেই থাকুন।